ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের উন্নয়নের যে নতুন দ্বার উন্মোচন হলো এবং সম্ভাবনা, অপার সম্ভাবনা, সেটাতে যাতে আমরা সবাই কাজ করতে পারি, সেটা উদ্দেশ্য। এবং সেজন্য সবার শুরুতেই আমি আমাদের যে সম্প্রতি যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় একটি ট্রান্সপারেন্ট, প্রচ্ছন্ন, উন্মুক্ত সাংবাদিকতা পছন্দ করি এবং প্রমোট করার চেষ্টা করি। কারণ আজকালকার এই যুগে ট্রান্সপারেন্ট সাংবাদিকতার, উন্মুক্ত সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তো সেটিকে ভূমিকা হিসেবে রেখেই আমি আপনাদের সরাসরি যদি কোনো প্রশ্ন আপনারা যেটা করেন সেটাতে চলে যাব। এবং আমি অ্যাকচুয়ালি সবসময় সবার ফোন আসলে রিসিভ করা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিটিং এ থাকি। তো গতকাল আমি একটি চ্যানেলে দেখছিলাম যে কোনো একজন সাংবাদিক ভাই হয়তো আমাকে রিচ করার চেষ্টা করছিলেন, বাট পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি গতকাল সারাদিনই বিভিন্ন মিটিং এ ছিল। তো এই জন্য আজকে আমাদের মিডিয়া পয়েন্টস, যে পয়েন্টস, ওই নাম্বার দুটো দিয়ে দিব দুজন অফিসার, পিআরও এবং আমাদের করণ শরীফ সাহেব মিডিয়ার ভারপ্রাপ্ত উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কোনো কারণে যখন আমাকে না পেলে বা আমাদের কাউকে না কাউকে আপনারা পান এবং আমরা যথাসময়ে সঠিক তথ্যবহুল তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারি, সেই চেষ্টা বিজিবির সর্বদাই থাকবে। অতটুকু কথা আমি দিচ্ছি, আপনাদের প্রশ্ন করতে পারেন। আমি প্রথমে আমরা দুর্গাপূজাটাতে আসি, যে দুর্গাপূজা নিয়ে আপনাদের বাহিনীর পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং একই সাথে কোন ধরনের নিরাপত্তা হুমকি আছে কিনা। আর সীমান্তের কথা যেহেতু বলেছেন, যে সীমান্ত এলাকাতে যে মণ্ডপগুলো রয়েছে সেখানে আপনাদের কি ধরনের নিরাপত্তা থাকবে? ধন্যবাদ। দুর্গাপূজায় কোন ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি, অবশ্যই আছে। আপনারা এই পরিস্থিতিতে আমাদের, যে আবারও বলছি আমি, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্যাৎ করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে। তারা স্যাবোটাজ অ্যাক্টিভিটি বলি, আপনারা এর মধ্যেই দেখতে পেয়েছেন। আনসার বাহিনীর মধ্যে কিছুটা বিদ্রোহের একটা আশঙ্কা শুরুর দিকে, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বলেন, বিভিন্ন কলকারখানার মিল ফ্যাক্টরিজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা বলেন, অনেক দিকে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যেটা আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে সুন্দরভাবে সেটা মোকাবেলা করার চেষ্টা করছে। তো একইভাবে আপনারা প্রথম এই গত সরকার পতনের দিন থেকে পরবর্তী 2-1 দিন আপনারা দেখতে পেয়েছেন যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের, যেটা আদৌ কোনো ঘটনা না, সেটাকে এক্সাজারেট করে, অতিরঞ্জিত করে এটা আন্তর্জাতিকভাবে একটি রূপ দেওয়ার একটা প্রয়াস ছিল। এর মধ্যে কিছু কিছু, যেটা বলেছি আমি, খুব ডেলিভারেটলি 2-1টা জায়গায় কিছু মন্দির বা কোনো কিছু এই ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে লালমনিরহাট এবং ঠাকুরগাঁও এলাকার সীমান্তে 1-2 দিনের মধ্যে, সেই সময়কার কথা বলছি, অনেক সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে তাদেরকে ওপারে যাওয়ার একটা চেষ্টা তারা করছিল। তো সেক্ষেত্রে বিজেপি গিয়ে বিএসএফ সহ এটা একটা পতাকা বৈঠক করে তাদেরকে বুঝিয়ে ফেরত নিয়ে আসছি। তো এই ধরনের ভয় ভীতির মাধ্যমে অতিরঞ্জিত করে একটা চেষ্টা এই দুর্গাপূজার মধ্যে করতে পারে। স্পেসিফিক্যালি যদি বলি, সুনির্দিষ্টভাবে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে আপনারা জানেন, বেশিরভাগই আপনারা জানেন যে সেখানে মূলত বিজিবির আওতাভুক্ত এলাকা, আইন শৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে প্রায় 2000 পূজা মণ্ডপ এবার হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপ আমাদের বিজিবি বাহিনীর সদস্যরা, যেটাকে আমরা বলি রেকি করা বলি, ফিজিক্যালি গিয়ে পূজা কমিটির সবার সাথে যোগাযোগ করা, এলাকাবাসীর সাথে যোগাযোগ করা এবং অনেক জায়গাতেই মত বিনিময় সভার মাধ্যমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে অলরেডি যোগাযোগ করা হয়েছে। এবং আমরা সকল আমাদের বিওপি থেকে এবং যে পূজা মণ্ডপগুলো বিওপি থেকে দূরে আছে সেগুলোতে বেস ক্যাম্প স্থাপন করছি। তার মাধ্যমে আমরা সেই পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রচেষ্টা করছি এবং ইনশাআল্লাহ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা
বদ্ধপরিকর যাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সুন্দরভাবে তাদের এই সর্ববৃহৎ যে দুর্গাপূজা সেটা উদযাপন করতে পারে। মাননীয় ডিসি, ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপিরা গা ঢাকা দিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে অনেকেই পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। এসবি বলছে যে ইমিগ্রেশন ক্রস করে তারা যায়নি। তাহলে সীমান্তে কোনো একটি নজরদারি ছিল না, গাফিলতির কারণে কি তারা এই সুযোগটা নিয়েছে? এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো এই বাহিনীরই মন্ত্রী ছিলেন, তো সেই হিসাবে আপনার বক্তব্য জানতে চাচ্ছি যে একটু স্পষ্ট করবেন কিনা যে তারা কিভাবে গেল বা কোন দিক দিয়ে গেল, সেই তথ্যটা আপনারা জেনেছেন কিনা? অবশ্যই স্পষ্ট করবো। অত্যন্ত আমি বলবো যুগোপযোগী একটি প্রশ্ন, যেটি অনেকেই আলোচনা করছে। এটা আমারও একটি বড় জিজ্ঞাসা। সত্যিকার অর্থে ৫ আগস্ট থেকে আমি বলবো যে ৫ আগস্ট বিকাল সন্ধ্যা থেকেই আমরা সেটি অনুমান করতে পারছিলাম এবং সমাজের তখনও তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গঠিত হয়ে সারেনি, শপথ নেওয়া হয়নি। তো সমাজের সচেতন অনেক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ অনেকের সাথেই আমরা আলোচনা করে নিজ তাগিদে কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। এবং আপনারা হয়তোবা জানেন আমরা এই ৭ আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই 22 জনের মধ্যে আপনারা আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চ পদস্থ আমরা 4 জনকে আপনারা দেখেছেন, তারা 4 জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি 18 জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ, কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। আরেকটি বিষয় এখানে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, তাও আপনারা অনেকেই জানেন, আজকালকার সাংবাদিক ভাইয়েরা অনেক নলেজেবল, অনেক এডুকেটেড। ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় 4200 কিলোমিটার, যেটি বিশ্বের মধ্যে 5ম বৃহত্তম দুটি দেশের মধ্যে। এই 4200 কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি সার্ভেইলেন্স করা, গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যে 722টি বিওপি আছে, যেমন এই মুহূর্তে at any point of time 722টি পেট্রোল বাইরে থাকে, তারা টহল দিচ্ছে। তবে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা বিওপি থেকে একটা পেট্রোলের ওদের বেশ কয়েক কিলোমিটার জায়গা চলাফেরা করতে হয়, খোঁজ রাখতে হয়। 4 to 5 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার। হ্যাঁ, অন এন অ্যাভারেজ এটা 4 থেকে 5 কিলোমিটার হয়। তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কারণে 22 জনকে ধরতে পেরেছি। এবং আমরা আপনারা আমি নির্দ্বিধায় বলছি, আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরো অনেক টাকার বিনিময়ে বিভিন্ন দালালদেরকে, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন, তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী, আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দেব, যেটাই কন্ট্যাক্ট করে। তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়ে, কারণ এই তাদেরকে পালানো রোধ করে আইনের আওতায়, বিচারের আওতায় আনাটা আমাদের একটি জাতীয় এবং নৈতিক কর্তব্য। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরেন আমি বলবো যে এক ক্ষেত্রে তার রাউজানের এমপি যে ছিল তাকে দালাল সহ আমরা ধরতে পেরেছি। অনেক ক্ষেত্রে ধরতে গিয়ে দালাল পালিয়ে যায়, তো ওইখানে দালালের মাধ্যমে অন্যান্য দালাল কারা হতে পারে তার বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আরো একটি কথা বলতে চাই যে বর্তমানে তথ্য প্রদান করার মতো সংস্থা যারা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের সবাইকে আমরা অনুরোধ করেছি তথ্য দেওয়ার জন্য, গ্রামবাসীকে অনুরোধ করছি। এবং আপনাদের প্রতি ওই অনুরোধ রইল, আপনারা দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, যে কোনো সময় যে কোনো তথ্য পাবেন আমাদেরকে জানাবেন।
ইভেন সত্যি কথা বলতে এই 22 জনকে যে আমরা আটক করতে পেরেছি, আমরা তথ্য পেয়েছিলাম মনে করেন 30-35 জন, বাট অন্যান্য গুলো দেখলাম যে ভুয়া ছিল। আমরা ওই এলাকা হচ্ছে তথ্য অনুযায়ী সে বাড়ি বা এলাকা চা দোকান অনেক কিছু সার্চ করেও পাইনি, বাট আমরা তথ্য পেলেই চেষ্টা করছি এবং এই চেষ্টা করে যাব। বাট যেটা বললাম যে এখানে কোনো আমাদেরই মধ্যে যদি কোনো এই দালাল চক্রকে অসাধু ভাবে তাদেরকে প্রশ্রয় দিতে চায়, সেটা একটি আসলে ঝুঁকি হয়ে যায়। আমার এখানে একটা সাবস্টিটিউট প্রশ্ন সম্মানিত বিদ্যালয়, সেটা হচ্ছে যে এই দালাল চক্রের সাথে বিজিবির কোনো সংশ্লিষ্টতা, সদস্যদের কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা? না, এই এই 22 জন ধরেছেন, কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ক্ষেত্রে না, এই বিষয়ে আমরা সত্যিকার অর্থে ইভেন তাদের মোবাইল বলেন অন্যান্য বলেন সেটিও আমরা তদারকি করে থাকি। আমাদের বিজিবি সদস্যের এই পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার মতো অডাসিটি আস্পর্ধা হবে না, কারণ এটা এই 6 আগস্ট থেকেই আমি অ্যাড্রেস করে ফিজিক্যালি সবাইকে বিটিসি এর মাধ্যমেও কথা বলে সবাইকে বলেছি যে ইভেন আমার কোন সৈনিক যদি তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে সেও পুরস্কার পাবে বাহিনীর কাছ থেকে, এবং আদারওয়াইজ যদি হয় যে কেউ কখনো সহায়তা করেছে সেই বিষয়ে চরম শাস্তির আওতায় আনা হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, আপনারা জানেন যে বিজিবির বিভিন্ন ইনস্টলেশন দেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে ছড়িয়ে আছে। বিজিবির কোন জায়গায় কোন ইনস্টলেশনের মধ্যে কোন ধরনের সদস্যকে যেন কোনো আশ্রয় দেওয়া না হয়, সেটি 5 তারিখ সন্ধ্যা থেকেই আমি নিশ্চিত করেছি এবং ভয়ঙ্কর ভাবে হুঁশিয়ারি করে দিয়েছি। এই ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না কেউ যদি হয়। এমনকি সত্যি কথা বলতে এখানকার ছাত্ররা, আমার এখানে নূর মোহাম্মদ কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ আছে, আপনারা জানেন, অনেকেরও হয়তো ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন পড়তে পারে। 18,000 স্টুডেন্টস আছে, ওরা টাইম টু টাইম খবর নিয়েছে যে কোন ধরনের নেতা আমাদের এখানে কোথাও আমরা আশ্রয় দিয়েছি কিনা। তাদেরকে নিশ্চিত করেছি তোমরা ঘুরে দেখতে পারো, আশ্রয় তো দেই নাই। এবং শুধু পিলখানা নয়, বিজিবির কোন কেন্দ্রে, কোন ব্যাটালিয়নের সেক্টরের রিজিয়নে, বিওপিতে কেউ আশ্রয় পাবে না, সেটা নিশ্চিত। আর কেউ যদি আশ্রয় দেয় তার চাকরিচ্যুতি সহ আইনের বিচারে সর্বোচ্চ শাস্তি, ওটা পাওয়া যায়নি, করা হয়নি। মাননীয় ডিজি, আপনি যে তালিকা দিয়েছেন কতজনের তালিকা, এবং এই তালিকার মধ্যে কতজন পালিয়ে গিয়েছে? আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার একটি ছবি ভাইরাল হচ্ছে, উনি কলকাতাতে অবস্থান করছেন, কিন্তু এসবি থেকে বলা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে উনি যাননি। তাহলে উনি কিভাবে গেলেন? কারণ সন্ধ্যার 3টা কিন্তু আপনার এই বাউন্ডারি ঘিরে। এই এতক্ষণ তো আমি তাই বললাম, এটা আমারও প্রশ্ন। উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। কখন গেলেন সেটাও জানি না। এমনকি আপনার আরেক মন্ত্রীর কথা আমরা সিলেটের, আমরা এই যে 22 জনকে আটক করেছি, আপনার প্রথম প্রশ্নটা, এটা অ্যাকচুয়ালি আমরা এমপি, মন্ত্রী এবং নেতা কর্মীদের মধ্যে যারাই করাপশন সবার লিস্ট দিয়েছি। কতজন সেটা আমার তো মনে হয় এটা কয়েকশো, মানে এক্সাক্ট সংখ্যাটা তো এখন মনে নেই। তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ, লিস্টের বাইরেও অনেককে, মনে করেন আপনার একজন নেতা কর্মী পেলাম, তার এক পা নেই, আপাত দৃষ্টিতে সে বললো আমি তো ইনোসেন্ট, নামটা আমি দেখে বলতে পারবো ইনোসেন্ট, আমার কোনো কিছু নেই। পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতা, সে মেইন কোষাধ্যক্ষ ছিল, সে ওই লিস্টে ছিল, তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি। সো এরকম ভাবে কাউকে ছাড় দেওয়া হয়নি। তবে বড় দু একজন, মানে বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা, আখাউড়া, তারপর সিলেটের একটা দোনা, যে বিওপির ওইদিকের একটা দুর্গম জায়গা, এই জায়গা দিয়ে যেটা সাবেক বিচারপতি মানিক ধরা পড়লো, এদিকের মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। আরেকটা হলো যে ভারতের সাথে তো আমার জানা মতে একটা আমাদের মানে বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের একটা চুক্তি আছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে, হয়তো তার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কথাও বলছেন, যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে তাদেরকে একদিকে বললাম যে তাকে দেখতে পারাতো, তখন আমরা অফিসিয়ালি হয়তো চাইতে পারবো।
বাট বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি। আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন, 6 আগস্ট থেকে আমি টিভিতে স্ক্রল দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে, যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারোর কাছে থাকলে আপনারা এই নাম্বারে জানান। মাননীয় দিদি, আমার নাম লতিফ রানা, আমি দৈনিক সকালের সময় কাজ করি। আমার প্রশ্ন হলো যে ছাত্র আন্দোলনের সময় এই আন্দোলনে বিজেপি কতজন সদস্য আহত বা নিহত হয়েছে, আর আরেকটা কোন পুলিশের মতো কোন বিজেপি সদস্য মিসিং আছে বা কাজে যোগদানে এই ধরনের কোন করেননি আর কি, কাজে যোগদান করেন মানে বিজেপি কোনো আচ্ছা, এটা ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। মানে সত্যিকার অর্থে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম এই সাংবাদিক ভাইদের সাথে আমাদের একটু মত বিনিময় করা প্রয়োজন। প্রথমে আপনি তথ্যটুকু দেই, বিজিবির একজন সদস্য নিহত হয়েছে, আর 2 জন বিজিবির সদস্য যারা র্যাবে ডেপুটেশনে ছিল তারা নিহত হয়েছে। আর আমাদের 103 জন সদস্য আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে 103 জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে। একই জায়গায় ডিউটি করছিল পুলিশের এলোপাতারি, ভাগ্য ভালো এটা ছড়রা গুলি যেটাকে বলে, শটগানের, যেটা সাময়িক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আর বাকি সদস্যরা যারা 103-এর যেটা বললাম, এটা গুরুতর আহত নয়, অন্যরা 4-5 জন ছিল গুরুতর আহত, আর বাকি সবাই ঢিল, ইট পাটকেল, তো পেট্রোল বোমা, রডের বাড়ি, এই ধরনের আহত, যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে। আর বিজিবির সদস্য কেউ পালিয়ে নাই, বিজিবির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই, বাট আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা, পুরো বিজিবির জনবল প্রায় 57,000 প্লাস। আমাদের বিজিবির শুধুমাত্র 6 পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছে। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিং জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবিকে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি, যেহেতু সরকারি একটি বাহিনী, সরকারি আদেশ হয়েছে, গ্রাউন্ডে বিজিবি পাঠানো লেগেছে। পুলিশের চাইতে বিজিবির 15-20 গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে, মারণাস্ত্র যেটাকে বলে, বা আগ্নেয়াস্ত্র যাকে বলে, তা আছে। কারণ বিজিবিকে এমন ভাবে ডিজাইন করা, বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয়, প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধের প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে। তো বিজিবির কাছে লাইট মেশিন গান রয়েছে, মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে। এগুলোর কোনোটাই ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। বিজিবির পিক আপ যে গেছে, আপনারা তো ভিডিও আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন, ছবি তুলেছেন। আমি অনুরোধ করব, যেসব পিক আপ দিয়েছে বিজিবির টহল পিক আপ, কোনোটাতেই উপরে এলএমজি নিয়ে, অনেক বাহিনী দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো, ইচ্ছা করেই আমরা কোন এলএমজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি, কারণ ঝুঁকি আছে। এলএমজি সব লোড করা থাকে, হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হতাহত হবে। এই ক্ষেত্রে বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল, সর্বাধিক চেষ্টা ছিল, যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। আমরা 4 নম্বর গেট দিয়ে বের করেছি, আর নিউ মার্কেটের গেটের এদিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি, পানি দিয়েছি। আমার বিজিবির 2 জন সদস্য, বিজিবি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে, তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি। রোফ কলেজের একজন টিচারকে, তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি। কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে
অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি, যেটা ছাত্র জনতা 5 তারিখে আমাদের গেটে অনেক মানুষজন, অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য। বিজিবি যদি আমাদের এপিসি গুলো, একটা এপিসির উপরে তো মেশিন গান বা এলএমজি ফিট করা থাকে, বিজিবির একটা এপিসির উপরেও আপনারা দেখেন, আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন, এই অনুরোধ থাকবে। তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজে অনেক আহত, বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি, যেটা পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো 8 জন আছে ভর্তি আছে, তাদের অপারেশন সার্জারি থেকে শুরু করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি। শেষে জুলাই মাসের শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো, বিজিবিকে বলা হচ্ছিল গ্রেফতার করতে, বিজিবির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি। আমি বলেছি বিজিবি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না। এটা হবে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়। তো এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি। আমরা কিভাবে এগুলো করেছি, কিভাবে প্রেসার পেয়েছি বিভিন্ন দিক থেকে, তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা, আমাদের অফিসার যারা আছে, আমাদের সদস্যরা তারা জানে। তো এই বিষয়ে এই জন্য বলতে চাই। তারপরও একটা দুটো ঘটনা ঘটেছে যে আপনারা দেখেছেন, একজন অফিসার এই করে ফায়ার করছেন একজন, তো তাকে ওই মুহূর্তেই পরের দিনে সেখান থেকে অপসারণ করা হয়েছে। সে একটা ব্যাটালিয়ন কমান্ডার ছিল, তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে। অনেক অর্গানাইজেশনে আছে ওএসডি বা রিমুভাল হলো পানিশমেন্ট, কথা আমাদের ক্ষেত্রে তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য রেকমেন্ড করে, তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল, এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে যেন সেনাবাহিনীর আন্ডারে সেটি কার্যকর হয়। একই সাথে আমরা অনুসন্ধান করতে গিয়ে ইনভেস্টিগেশনে দেখলাম তার সাথে এখানে আরেকজন মেজর ছিলেন, যিনি গুলি করেননি, তবে তিনি অপেশাদারভাবে ভয় দেখিয়েছেন বা একটা ভীতির সঞ্চার করেছেন যে ছাত্র জনতা একটা ভয় পাচ্ছে। তাকেও আমরা কিছুটা শাস্তির আওতায় এনেছি, যাতে সে মনে করতে পারে যে কোনো কিছু করেই পার পাওয়া যাবে না। এক্ষেত্রে আপনাদের কাছে একটি অনুরোধ আমার, অনেক ক্ষেত্রে যেখানে বিজিবি ডেপ্লয় হয়নি সেখানে কিছু কিছু ব্যক্তিবর্গ, এখন একজন বৃদ্ধ লোক বলছে তার ছেলে রিক্সা চালাতে মারা গেছে, হয়তো সে বলছে যে বিজিবির গুলিতে মারা গেছে, ওইখানে বিজিবি যায়নি। আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনারা কি দেখেছেন, কে বলেছেন, বলে আমি তো দেখি নাই, একটি বাহিনীর কথা বলছে, ওই বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে এটা বিজিবির গুলিতে। তো কেউ কি চাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না, তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে, ইভেন যে আমাদের যে কমিশন হচ্ছে বিভিন্ন, তাদের কাছে আমরা জানিয়েছি যদি কখনো প্রমাণিত হয় এখনো যে বিজিবির হাতে কোনো কিছু ঘটেছে, কেউ মারা গেছে, তার সুবিচার নিশ্চিত ভাবেই করা হবে, অতটুকু কথা আমি দিতে পারি। মাননীয় ডিসি, এই 5 আগস্টের পর নতুন এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বে আসার পর থেকে তাদের দায়িত্বশীল বিভিন্ন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার মুখ আমরা যেগুলো শুনেছি এই ইন্ডিয়া সম্পর্কে বিভিন্ন টানাপোড়েন যে সম্পর্ক সেটা চলছে, কিন্তু আপনারা আপনার বাহিনী ফিল্ডে থাকে, সেখানে সীমান্তে পাহারায় থাকে, তারা কাজ করে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই 5 আগস্টের পর ইন্ডিয়ার এই মনোভাবটা কি আসলে আমাদের? আমি আমাদের বর্ডার গার্ডের পার্সপেক্টিভ প্রেক্ষাপট থেকেই বলছি। সীমান্তে প্রথম দিকে যে একটা আমাদের মাইনরিটি যারা আছে তারা চলে যেতে পারে, এই ধরনের একটি অপপ্রচারণা অতিরঞ্জিত ভাবে করা হচ্ছিল, যেটা সঠিক নয়। তখন আমরা দেখতে পেয়েছি বিএসএফ তাদের ক্যাম্পগুলোতে তাদের জনবল বাড়িয়েছে, তারা অত্যন্ত সতর্ক অবস্থায়, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে কোন ধরনের সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী আসার কথা নয়, তাদেরও এরকম কিছু কিলোমিটার পিছনে তার দূরে সেনাবাহিনী থাকার কথা, সেনাবাহিনীর কিছু গাড়ি, কিছু মুভমেন্ট আমরা প্রত্যক্ষ করেছি ওই সময়গুলোতে। তারা হয়তো কোনো কারণে একটু শঙ্কায় ছিল যে এদিক থেকে বড় আকারের একটি ইনফ্লাক্স ভারতের দিকে চলে যায় কিনা। তবে আমরা লিখিত মৌখিক প্রতিবাদ করেছি, তবে এক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে যে না, এই তথ্য সঠিক নয়, তাদের সেনাবাহিনী নেই। এটা আমরা বিএসএফ এর সাথে যে মিটিং হবে ডিজি পর্যায়ে, সেখানেও আমরা তুলব।
তবে সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা তাদের প্রহরা বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে, আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে। এর মধ্যে আমরা খুঁজে বের করছি কিছু কিছু মূলত আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র, তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে। এমনকি আমরা এনটিএমসির সহায়তায় তাদেরকে আইডেন্টিফাই করে আমরা পুলিশের সুপর্দ করছি, অ্যারেস্ট শুরু করেছি। তবে সার্বিকভাবে আমাদের সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। মাননীয় ডিজি মহোদয়, আমার নাম সাইফুল জুয়েল, আমি এটিএম ইউনিটে কাজ করি। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আপনি বলছেন যে জুলাই মাস থেকে আপনারা সারা দেশে নিয়োজিত ছিলেন, আপনার সহযোগিতা ছিলেন, সবাই নিয়োজিত ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পক্ষে। তো সেই অবস্থায় এখন পর্যন্ত সারা দেশে কি পরিমাণ বিজিবি মোতায়েন আছে সেই বিষয়টা একটু জানাবেন নিরাপত্তার ক্ষেত্রে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর আমরা যেটা দেখতে পেয়েছি যে ভারতের সাথে সাধারণ মানুষ যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কিছুটা বিদ্বেষ কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই সূত্র ধরে আমরা দেখতে পেয়েছি যে আপনাদের যে আগের কর্মকাণ্ড ছিল ভারতীয়দের ধরার ব্যাপারে বা বিএসএফ বা ভারত থেকে অনুপ্রবেশকারীদের ধরার ব্যাপারে আপনারাও অনেক বেশি সোচ্চার ভূমিকা পালন করছেন। এই মুহূর্তে সেক্ষেত্রে আপনাদের সাথে বিএসএফ এর সম্পর্ক রাখেন। আমার দুটো আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন হলো, আমরা জুলাইয়ের শুরু থেকে পুলিশ মোতায়েন ছিল। আমরা মোতায়েন হয়েছি 16 জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরে। শুরুর দিকে একেবারে কম ছিল। আর আপনারা এই মোতায়েন সংক্রান্ত বিষয়ে বলতে চাই যে এটা টাইম টু টাইম কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে। গড়ে এটা 4000-এর মতো ছিল আমরা যদি 5ই আগস্ট পর্যন্ত চিন্তা করি। আর কোন কোন দিন এমনকি 1000-1500 সারা দেশ মিলিয়ে কিন্তু এরকম ছিল। তো যেটা বলছি যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই, যেখানে অ্যাভয়েড করা যায় সেখানে আমরা বিজিবি মোতায়েন করব। এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য, আমরা করি নাই। কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে, জনতা উচ্ছৃঙ্খল না সুন্দরভাবে একটা আন্দোলন করছে, কোথাও ওইভাবে আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছিল, আপনারা জানেন। শহীদ মিনারে আপনারা আপনাদের পুরনো ভিডিও ফুটেজ ছবি দেখবেন, বিজিবি আমরা পাঠাইনি, আদেশ হওয়ার পরেও পাঠাইনি। কারণ এত ভিড়ের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটলে নিজের কাছে জবাবদেহি। আমার নিজের মেয়ের হাজবেন্ড, ওরা দুজনেই ছাত্র বলা যায়, ডিগ্রি পাস করে মাস্টার্সে পড়া, তারাও আন্দোলনে গিয়েছে। সত্যি কথা বলতে তাদেরকে আমি বাধা দিই। আমার আপন ভাগ্নে নিজে আন্দোলনে গেছে, বাধা দিই। কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছে। তো যাই হোক, শাহবাগে বিজিবি দেখে থাকতে পারেন আপনারা, শাহবাগে ছিল। যখনই শাহবাগে বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা, আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বলবে জাদুঘরের ভিতরে প্রোটেকশন ডিউটি, ওটা রক্ষার জন্য, বাইরের রাস্তায় যেন না। 5ই আগস্টের কথা বলতে চাই। 5ই আগস্টে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার 14টি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে। কারণ 5 আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। আদেশ অনুযায়ী, আদেশ এক জায়গা থেকে পাইনি, দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাহিনী এবার বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা 14 জায়গায় 80-90 জন করে বিজিবির সৈনিক পাঠালাম। 14টা জায়গা আপনারা অনুমান করতে পারেন, আপনার টঙ্গী, যাত্রাবাড়ি, শনিরাখড়া, পোস্তগোলা, আশুলিয়া, ওদিকে সব দিকে 14টা জায়গা। সকাল 9টা-10টার দিকে আমি খোঁজ নিলাম কি অবস্থা। আমার বিজিবির সদস্য আছে 80-90 জন, এক এক দিক থেকে 10-15 হাজার ছাত্র জনগণ আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও, জাস্ট ভ্যানিশ। কারণ এখানে 10-15 হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে। তো এভাবে আমরা দায়িত্ব পালন করেছি। তবে বর্তমানে আপনি যদি বলেন এখন বিজিবি কোথায় কোথায় দায়িত্ব পালন করছে, পুজোর জন্য মোতায়েন হচ্ছে,
যৌথ বাহিনীর সাথে কাজ করছে। আমার গাজীপুরে একটি ব্যাটালিয়ান আছে, সেই ব্যাটালিয়ান পুরোটাই 9 পদাতিক ডিভিশন সেনাবাহিনীর সাথে কাজ করে শিল্প এলাকার শৃঙ্খলা যাতে রক্ষা করা যায়। আমাদের বেস ক্যাম্প এখন কম, কারণ আমাদের তো সারা দেশেই ছড়ানো ছিল, তবে অলমোস্ট আমি বলবো বিওপির সীমান্ত রক্ষার জন্য মিনিমাম যে জনবল আর আপনার যে সেক্টর, ব্যাটালিয়ন, রিজিয়ন যে আছে ওদের সিকিউরিটির জন্য যে জনবল, সেটা বাদ দিয়ে পুরো বাহিনী ডেডিকেটেড এই আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর সহায়তায়, এবং সেই সাথে এই যে অবৈধ অস্ত্র উদ্ধারও চলছে। আবার আপনার আমার মায়ানমার সীমান্তে একটা বড় এখানে অংশ রয়ে গেছে, ওইটার গল্প, ওইটার যদি আমরা আলোচনা মত বিনিময় শুরু করি সেটা তো অনেক লম্বা সময় নিয়ে, অনেক জটিল পরিস্থিতি, সেদিক দিয়েও ওখানে আমাদের একটা বড় অংশ আছে। আমার একটা এটা হচ্ছে আপনার দুটো প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে পূজা সংক্রান্ত, যেহেতু আমরা আজকে বসেছি কথা বলছি আলোচনা, সেটা হচ্ছে যে গতবারের চেয়ে এবার পূজার সংখ্যা, মণ্ডপের সংখ্যা বাড়ছে না কমেছে? আমার সারা দেশের সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে নাই, এটা এক অর্থে কমেছে, কারণ গত বছর বা অন্যান্য সময় বেশ কিছু পূজা মণ্ডপ হতো যে সুনির্দিষ্ট মন্দির ছাড়াও টেম্পোরারি জায়গায় কিছু কিছু পূজা মণ্ডপ তৈরি করা হতো। তো সেটার ব্যাপারে এবার ডিসকারেজ করা হয়েছে, কারণ মানে নিরাপত্তা ব্যবস্থা যাতে সুদৃঢ়ভাবে জোরদার করা যায় সেজন্য। বাট তবে এমন কিছু নয় যে কারো রাইট বা চাওয়া যে আমাদের এখানে লাগবেই, তাদেরকে বাদ দিয়ে আবার যে তাদেরকে যে ডিপ্রাইভ করা, বঞ্চিত করা হচ্ছে তা নয়, এটা ভুল মেসেজ নেবেন না। সো সংখ্যা হিসেবে একটু কম হতে পারে, যেহেতু টেম্পোরারি এসব একটু করতে নিষেধ করা হয়েছে, যেগুলো সুন্দরভাবে ভালো মন্দির হবে। আরেকটা বিষয় আমরা এবার করছি, সীমান্তবর্তী বেশ কিছু বড় মন্দির আছে, এপারেও আছে ওপারেও আছে, তো সেখানে যাতে ক্রস বর্ডার এই পূজা অ্যাটেন্ডেন্স অনেক হতো, সেটা এবার একটু ডিসকারেজ করা হয়েছে। বলা হয়েছে যে কারণ বিএসএফও একদিকে যেমন বদ্ধপরিকর, ক্রস বর্ডার হবে না, মুভমেন্ট হবে না, আমরাও সেটা চেষ্টা করছি, সেদিক থেকে একটু নিষেধ করা হয়েছে। তবে আপনারা দেখছেন গতকাল মহালয়া বলে কোথায় এখানে যদি সনাতন ধর্মের কেউ থেকে থাকেন, মহালয়া শুরু হয়েছে, তো সেখানে সুন্দর আমেজেই শুরু হয়েছে, এবং আমরা আশা রাখি এই জন্য যে এবার সুন্দরভাবেই পূজা উদযাপন করব। আমি আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, এটা আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা বলেছেন যে বিগত সরকারের সময় যে আপনাদেরকে প্রেসার দিয়ে কাজ করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যেখানে ডেভেলপ করা না সেখানে ডেভেলপ করেছেন আপনারা। আপনাদের এই যে আপনি এখন বলছেন যে এটা প্রেসার দিয়ে করা হয়েছে, সেই সময় কি আপনারা প্রতিবাদ করেছিলেন যে আমরা যাব না, আমরা এই ধরনের মুভমেন্ট ছাত্রদেরকে প্রতিহত করবো না বা বলবো না, এরকম কিছু বলেছিলেন সরকারকে? সরাসরি এ ধরনের কথা সরকারি একটি বাহিনীর প্রধান হয়ে বলাটা দুষ্কর। সরাসরি বলতে গেলে আপনারা বিভিন্ন পরিস্থিতি জানেন। আমি যদি এ ধরনের ডিনাই করি একটি অর্ডার, আমি ওই জায়গা থেকে আমার কর্মস্থলে ফেরত আসতে পারবো কিনা তার গ্যারান্টি কি আমি বা আপনি কেউ দিতে পারতাম? কিন্তু এই দায় যদি আপনাকে, তবে একটু শেষ করি আমি, তবে অনেক ক্ষেত্রেই যেটা বলেছি, অ্যারেস্ট করার কথা আমি বলেছি, বিজিবি অ্যারেস্টে তো প্রশিক্ষিত নয়। আপনারা মব কন্ট্রোল করার কথা বলেন, মব কন্ট্রোলের উপরে বিজিবিকে তো কোনো প্রশিক্ষণ কখনো দেওয়া হয়নি। বিজিবিকে আপনার পুলিশ যে রায়ট কন্ট্রোল গিয়ার ইউজ করে, শিল্ড, ব্যাটন, এগুলো আছে, এগুলো আমরা নিজ খরচে বিজিবিকে কিছু কিছু ব্যাটালিয়নে কিনে কিনে দিয়েছি, কারণ এর ধরনের দায়িত্ব মাঝে মাঝে আসে। আবার যাদেরকে এটা দিয়েছি তাদেরকে অস্ত্র দেইনি, যাতে আগ্নেয়াস্ত্র কম থাকে। হেলিকপ্টার ডিনাই করেছি, মানে যেভাবে আপনাকে যে বলছি, প্রায় প্রতিদিনই তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় মিটিং হতো, ওখানে যে পুলিশ যে ভূমিকা পালন করছে সেটা বিজেপি করতে পারছে না, সেটা তো আমার এক ধরনের, আমি বলবো যে জবাব দেওয়া বা যেটা বললেন। এবং যেটা অতটুকু বলতে পারি যে পরিস্থিতি পরিবর্তিত না হলে আমি এখানে থাকতে পারতাম কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারবো। আমার একটু প্রশ্ন আছে মাননীয় যে আমি যখন টিভিতে কাজ করি, আমার নাম রাফি, আপনি আপনার অবস্থানটা ক্লিয়ার করেছেন যে সময় আপনি একভাবে অর্ডার করেছেন, এখনকার সময়টা আলাদা। এই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু প্রথম থেকেই বলেছে যে আমরা সীমান্তে ফিট দেখাবো না। এর মধ্যে আপনাদের সাকসেস স্টোরিও শুনেছি যে আপনারা একজন বিএসএফ কে আটক করেছেন। এই যে সাহসের জায়গাটা,
এই জায়গাটা আপনার সদস্য যারা তারা কিভাবে নিয়েছেন, আপনাদের ওই গল্পটা শুনতে চাই যে আপনাদের অ্যাচিভমেন্ট গুলো, সীমান্তে আপনাদের অ্যাচিভমেন্টের কোনো গল্প আছে কিনা। ধন্যবাদ। এই বিএসএফ সদস্য যে এদিকে ঢুকেছে আমাদের একজন কৃষককে ধাওয়া করে, এটার ওখানে নিয়ম হলো সে যদি স্বীকার করে, এটা দুই বাহিনীর মধ্যেই কিছু আপনার মিউচুয়াল কিছু রুলস রেগুলেশনস আছে, যে সে ভুল যদি স্বীকার করে এবং সে কোনো ধরনের ক্ষতি সাধন না করে, তাকে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে বিওপি টু বিওপি পতাকা বৈঠকের মাধ্যমে আমরা ফেরত দেওয়ার বিধান রয়েছে। তবে এক্ষেত্রে আমি বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। তার কিছুদিন আগে আপনারা জানেন যে কুলাউড়ার ওখানে স্বর্ণা দাস, ঠাকুরগার এখানে জয়ন্ত, যাদের বয়স 18 হয়নি, তারা মারা গিয়েছে। দুঃখজনক আবার ব্যবহারিক বিষয়টা রিয়েলিটি হলো এই দুজনেরই কিন্তু একজন মামার বাড়ি একজন নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল, যেটা ওপারে বাড়ি তাদের। তো যাই হোক, আমার কথা হলো তারা তো সাবালকই নয়, অ্যাডাল্ট নয়, তারা কি ক্ষতি করতে পারত? তাদেরকে নিরস্ত্র, তাদেরকে হত্যা করতে হবে। তো সেই অর্থে তার কিছুদিন পরে যখন বিএসএফ এর সদস্য আসলো, আমরা আটক করে আমরা বলেছি বিওপি পর্যায়ে আমরা ফেরত দিব না, এর আরো সিনিয়র লেভেলের এনগেজমেন্ট হতে হবে। সেক্ষেত্রে তখন তারা প্রপোজ করেছিল ব্যাটালিয়ন পর্যায়ে, তার ইমিডিয়েট হায়ার, ব্যাটালিয়ন পর্যায়ে হবে না, সেক্টর কমান্ডার উইল হ্যাভ টু কাম। সেক্টর কমান্ডার পর্যায়ে আসবে, মিটিং হবে, এবং মিটিং করে তারা ফেরত নেওয়ার চেয়েছিল। আমরা বলেছি এই বিএসএফ সোলজার ইন রাইটিং দিতে হবে যে সে বাংলাদেশের এদিকে ভিতরে প্রবেশ করেছিল, ভুল হয়েছে, এবং বাকি তার জীবনে এই ধরনের আর কোনো ভুল হবে না, সে অঙ্গীকার আছে আমাদের কাছে। আমরা নিয়ে তারপরে প্রপারলি ফেরত দিয়েছি। পরের দিন আমি দেখতে পেলাম যে হিন্দু এবং অন্যান্য কিছু পত্রিকায় যে আমাদের কৃষক নিরস্ত্র অবস্থায় বিএসএফ কে পেয়ে ড্র্যাগ করে ধরে বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে। আমি আশা করেছিলাম আমাদের সাংবাদিক ভাইরা কেউ এটার প্রতিবাদ করে কেউ লিখবে। পরে আমরা আবার হিন্দুর সাথে প্রতিবাদ লিপি পাঠালাম যে প্লিজ ডোন্ট পাবলিসাইজ এ রং ইনফরমেশন, অ্যাকচুয়াল ঘটনা ছিল। বাট আমরা পেট দেখাবো না। আগে যেটা করতে হতো বিএসএফ এর এই ধরনের ঘটনায় আমার অনেক দিকের ক্লিয়ারেন্স দিয়ে হয়তো একটু তারপর কাজ করা লাগতো। এখন আমি নিজ উদ্যোগেই ডাইরেক্টিভ যেটা পেয়েছি কাজ করতে পারছি। বাট অফিসিয়ালি পেশাদার একটা সম্পর্ক বিএসএফ এর সাথে বজায় রাখতে হবে, কারণ এটা দেশের সীমান্তের নিরাপত্তার বিষয়টুকু আছে, সেটি আমরা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। এবং কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে কোনো কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। আপনি আপনাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমি আমাদের দেশের বর্ডার গার্ডিং ফোর্স, এখানে কেউ কারো চাইতে কোনো অংশে কম নয়। মাননীয় দিদি, আমার কি জানতে চাওয়া আছে, আমার নাম আলানি দাদু, আমি বার্তা 24 কাজ করি। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এক সময় বিজেপির প্রধান ছিলেন, এবং 2009 সালে যে নৃশংসিক ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটার পূর্ব তদন্তের একটা সামনে এসেছিল। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে এখানে কোনো প্রস্তুতি আছে কিনা, বা এই ধরনের কোনো আপডেট আছে কিনা? কারণ এই বিষয়টা বারবার এসেছিল যে 2009 সালে সেই ঘটনার আবার তদন্ত বা আবার বিষয়টা সামনে আনার জন্য। আপনার তথ্য সঠিক। এটা যারা সেই বিদ্রোহের সময় সাজা পেয়েছিল, চাকরিচ্যুত হয়েছিল, তারা বিভিন্ন জায়গায় প্রেস ব্রিফিং করছে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া দিয়েছে, আমাদের কাছেও দিয়েছে, আমরা সেগুলো সংগ্রহ করছি। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমার মিটিং হয়েছে, উনি বিস্তারিত সবকিছু আপডেটেড বিচার ব্যবস্থার বিষয়টুকু জেনে নিয়েছেন এবং আমাকে একটি তথ্যবহুল বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সারাংশ তৈরি করতে বলেছেন। সেটা তৈরি করে আমি আমাদের আইন উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলেছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যিনি বিশেষ সহকারী আছেন নিরাপত্তা বিষয়ক, ওনার কাছেও এটা দিয়েছি। তো এই বিষয়ে আমরা ডাইরেক্টিভ যেটা পাবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, আমরা সেই অনুযায়ী কাজ করার জন্য প্রস্তুতি রয়েছে। মাননীয় ডিজি, আমি শিমুল পারভেজ কাজ করি দ্য নিউ নেশন। আমার প্রশ্নটা তো যে আন্তর্জাতিক রোডওয়ে যে বাংলাদেশের যে মাদকগুলো আসে অধিকাংশ, তো এই সীমান্ত রোডওয়ে কয়েকটি জায়গায় রোজ এত আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি প্রতিরোধ, তারপরও শহরে ঢাকা শহর সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা বড় বড় চালান দেখতে পাই। তারপরে সীমান্তে বিজিবি সহ বা অন্যান্য জেলায়
যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন প্রতিরোধ বা ডিটেকশন যারা করে থাকেন, তাহলে এই বারবার এতগুলো ভ্যাট করে কিভাবে শহরে বড় চালানগুলো আসতে পারে এবং অন্যান্য জেলায় ঢুকতে পারে, এইটা থেকে বিজিবির দায়বদ্ধতা বা দায় আছে কিনা? আমাদের মাদক রোধে আমাদের সবচেয়ে বড় সাফল্য। এখন 100% মাদক কি প্রতিহত করা যাচ্ছে না। একই বর্ডারের এত বড় বিস্তৃতি যে 4200 কিলোমিটার, সেটার মধ্য দিয়ে আপনি আমাদের লিস্ট যদি আপনাদেরকে দেখাই, প্রতিদিন কি পরিমাণ মাদক বহনকারী সহ আমরা আটক করছি, আর তার বাইরে দিয়েও যারা যাচ্ছে। তখন আমাদের, আপনারা দেখে থাকবেন হয়তোবা, প্রতি গ্রামে গ্রামে আমরা বিজিবির নিজের অর্থে অনেক জায়গায় এই মাদক ব্যবসায়ী যারা আছে তাদের কাছে ভ্যান, রিক্সা কিনে দিচ্ছি যে বাবা এইটা থেকে বিরত থাকবে, নর্মাল লাইফে ফেরত আসো। তারপর আপনার গরু ছাগল কিনে খামারের মানে অনেক কিছু করার চেষ্টা করছি। এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে সবাই বুঝতে পারে যে এই বিষয়টুকু প্রথমত এই যুব সমাজের বিরাট ক্ষতি, দেশের ক্ষতি, এবং তারপরে যেটা যে সীমান্ত হত্যার বিষয়টুকু আছে। তো সব দিক থেকে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করছি। আমাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে এবং এটা আমরা প্রচেষ্টাও বাড়িয়েছি, মানে বিভিন্ন জায়গায় চেক পয়েন্টও বাড়িয়েছি। বিওপির বাইরে অসংখ্য চেক পোস্ট আছে আমাদের। এই চেক পোস্ট গতকাল আমি দেখলাম কোন একটা নিউজ পেপারেই দেখলাম যে নাকি ফেসবুকে দেখলাম যে বিজিবির সদস্যরা তাদের ক্ষমতার বাইরে গিয়ে বাস থামিয়ে চেক করে। আপনার টেকনাফের এদিকে কিছু চেক পোস্ট আছে, ওখানে ইনভেরিয়েবলি আমরা বাস চেক করলেই প্রচুর মাদক পাই। তো এদিক থেকে যারা এদিকে একটু সহজ ব্যবসা হিসেবে ধরে নেয় এসব ব্যবসায়ীরা, অন্য কিছু করে খেতে শ্রম আছে, অনেক ক্ষেত্রে ওরা আন্দোলন করে বিওপিতে এসে, এটা আমাদের বংশ পরম্পরার ব্যবসা, এটাতে আপনারা বাধা দিচ্ছেন। তো আমরা সবার কাছ থেকে সহায়তা চাই। আর সত্যিকার অর্থে আমাদের যারা একটু সিনিয়র আছে, ছেলে মেয়ে আছে, এই যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মাদক ইজ দি নাম্বার 1 কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সো এটা রোধ করার জন্য আমরা আরো চেষ্টা বাড়াবো, আপনাদেরও সাহায্য চাই, সবার সহায়তা চাই। শেষ প্রশ্নটা আমরা করি, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা আছে, আপনারা আপনার তালিকাতেও বিগত সরকারের আমলে যারা অ্যাক্টিভিস্ট ছিল, যারা দমন বিরোধ চালিয়েছে, তাদের আপনার তালিকা অনেক বড়। আপনি বলেছেন যে আপনার তালিকা করেছেন, তার মধ্যে 22 জনকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন। প্রচুর সংখ্যক কত তালিকার মধ্যে যারা তারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং তথ্য রয়েছে, এবং আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাথে আরো বেশ কয়েকজন নেতা কিন্তু তারা পালিয়েছে, তারা তালিকাভুক্ত ছিলেন। এই যে সীমান্ত দিয়ে পার হয়ে গেল, এর দায় কিন্তু এর দায় আপনারা শুধু বিজিবিকেই দিবেন? আমি তো যে প্রথম প্রশ্ন উত্তরটা দিয়েছি যে 4200 কিলোমিটারটা বললাম, তদন্ত করবেন কিনা? অবশ্যই এটা কোন দিক দিয়ে গেল সেই তথ্যটুকু যখন জানতে পারবো যে কোন সীমান্ত দিয়ে গেল, অবশ্যই আমরা তদন্ত করব। সেই সীমান্তের বিওপি, সেই সীমান্তটুকু কোন বিওপির আওতাভুক্ত ছিল, অবশ্যই করব। এই বিষয়ে কোনো ধরনের মানে ছাড় দেওয়া হবে না। তো এই তথ্যটুকু প্রয়োজন। আপনাদেরকে আমি বলেছি যে আপনারা দেখেছেন 6 আগস্ট থেকে এই যে স্ক্রল আপনারা দেখেছেন যে পালানোর রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করো, কেউ আমাকে আদেশ দেয়নি, আমি নিজ থেকে এটা করেছি। তো ওই কখন থেকেই চেষ্টা করছি। এই জন্য তথ্য দেওয়ার যেসব বাহিনীরা আছে, সংস্থারা আছে, তারাও আমাদেরকে তথ্য দেওয়া প্রয়োজন, এবং আদারওয়াইজ এককভাবে তো করা সম্ভব নয়। দায়ভার অবশ্যই আছে, এবং আমি মনে করি আমাদের এত জনবহুল দেশ, আমরা একটু সবাই মিলে যদি এই তথ্য দেওয়ার বিষয়টুকু আমরা মানে কাজ করি, সেক্ষেত্রে আরো সবাই কি পালিয়ে গেছে? আমার বিশ্বাস এখনো আমাদের এই জনবহুল দেশের অনেক জায়গায় লুকিয়ে আছে অনেকে। আপনার মাদক ব্যবসায়ী বদি প্রথম অনেকদিন আমরা কক্সবাজারে বেশ কয়েকটা অপারেশন করেছি তাকে ধরার জন্য। শোনা গেল সে ট্রলার করে মায়ানমারে চলে গেছে। নিজ থেকে এই ধরনের আওয়াজ দেয় অনেকে, পরে গ্রেফতার হলো কোথেকে? সীতাকুণ্ড থেকে। অনেকে এই দিকে আওয়াজ দিয়ে লোকজনকে একটু ডাইভার্ট করে তখন অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে, এটাও অনেকে করছে। তো আমাদেরও, আমি আবারও বলছি যে সাংবাদিক ভাইয়ের আজকাল আপনাদের
অনেক হ্যান্ডস আছে তথ্য পাওয়ার। আপনারাও যদি কখনো তথ্য পান আমাদেরকে জানাবেন, এবং সেই জন্য আমার যে পুরস্কার ডিক্লেয়ার করা আছে তার অবশ্যই ভাগিদার, যে তথ্য দেয় সে অবশ্যই পাবে, সে আপনারা সহ যে কোনো জনসাধারণ হোক। এবং আমরা এই পালন রোধ করার জন্য, ধরার জন্য বদ্ধপরিকর। সামনের দিনগুলোতে এদের কোনো ধরনের ছাড় নেই। আপনারা যে দুজন আটক আছে, সে মেঘনা নদীর মাঝখান থেকে কোস্টগার্ড এবং বিজিবি মিলে ধরে নিয়ে আসছে, সেটাও কেউ একজন তথ্য দিয়েছিল বলেই পেয়েছি। তবে অনেক সময় তথ্য যখন পাওয়া যায় না তখন কিছু ক্ষেত্রে অসুবিধা হয়েছে। ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি ইত্তেফাকের রিপোর্টার। লাস্ট প্রশ্ন। হ্যাঁ, আপনাদেরও আমার প্রশ্ন দুটো, একটা পার্বত্য চট্টগ্রাম বিষয় আর একটি 3 বিঘা পরিবার। আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে খাগড়াছড়ি বা রাঙামাটি বা বান্দরবনে সম্প্রতি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি বিষয়ে আমাদের সেনাবাহিনী কাজ করছে। ইউপিডিএফ বা আদার্স যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের প্রতিরোধ করা বা সীমান্তে আমাদের কাছে আমরা যে মিডিয়াতে যা তথ্য পাচ্ছি যে মিজোরামের দিক থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কিছু সদস্য আমাদের দেশে প্রবেশ করেছে, কিংবা আমাদের এখান থেকে কুকি চীন তারা মিজোরামে গিয়েছে। এই বিষয়ে বিজিবি কতখানি সীমান্তে প্রতিরোধ করেছে, এটি একটি প্রশ্ন। আরেকটি অপ্রাসঙ্গিক হলেও বলছি, সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের ছিটমহল, যেটি দহগ্রাম আঙ্গুরপোতা গ্রাম, যেটি 3 বিঘা করিডোর দিয়ে বাংলাদেশ সরকারের ডিজিটাল অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ চলছিল, সেটি সম্প্রতি ভারতের বিএসএফ বন্ধ করে দিয়েছে। সেই বিষয়ে বিজিবির পক্ষ থেকে কতখানি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ। ধন্যবাদ। আপনার লাস্ট প্রশ্ন করার সুযোগ দিয়ে ভালো হয়েছে। আপনি আমার অত্যন্ত দুটো প্রশ্ন করেছেন যেটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্টের সাথে মিলে যায়। প্রথমত পার্বত্য চট্টগ্রাম। আমার স্কুল জীবনের লেখাপড়া শুরু রাঙামাটিতে 1977 সালে। তাছাড়াও চাকরি জীবনে আমি প্রায় 6 বছর পার্বত্য চট্টগ্রামে অতিবাহিত করেছি। সো পার্বত্য চট্টগ্রামের ডিনামিক্স এবং চ্যালেঞ্জ, জটিলতা সমূহ আমার জানা আছে। তবে সত্যিকার অর্থে বর্তমানে যা হচ্ছে এটি অনেক পরিকল্পনা করে কিছু কিছু জিনিস করা হচ্ছে, তো যেটা আমাদের আসলেই প্রতিরোধ করা প্রয়োজন। আমাদের দেশের সার্বভৌমত্ব এবং যে একটা কোহেসিভনেস আছে আমাদের জনগোষ্ঠীর মধ্যে, পাহাড়ি বাঙালি সবার মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য এটা করা প্রয়োজন। এটা প্রতিরোধের জন্য বিজিবি সেনাবাহিনীর সাথে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়িতে, রাঙামাটিতে আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে অন্যান্য উপদেষ্টা মহোদয়রাও ছিলেন, আমি নিজেও গিয়েছিলাম। বিজিবির হেলিকপ্টারে করে আমরা রাঙামাটি এবং খাগড়াছড়িতে গিয়ে মত বিনিময় করে এসেছি। আর মিজোরামের কথা যদি বলে থাকেন, বাংলাদেশ, মিয়ানমার এবং মিজোরাম, যেটা আপনার বান্দরবনের দিকে পড়েছে, ওই সীমান্তের মধ্যে একটা এলাকা আছে যেখানে 3 দেশের সীমানায় অবস্থিত। এলাকাটিকে বলে ট্রাই জাংশন। তো সেটা অত্যন্ত দুর্গম এলাকা। নর্মাল জায়গা থেকে গাড়ি চলার রাস্তা থেকে ওই সেই সীমান্তে পৌঁছতে পায়ে হেঁটে যেতেই 3 দিন লাগে। তো আমরা সেই সীমান্তে কুকিচিন বা কেএনএফ এরও একটু ঝামেলা আছে, আপনারা জানেন। তো ওই এলাকায় কোন ধরনের ব্যক্তি যাতে এদিক থেকে ওদিকে যাওয়া আসা করতে না পারে, সেই জন্য আমরা ওখানে 5টি টেম্পোরারি অপারেটিং বেস স্থাপন করেছি। এবং সেই 5টি টেম্পোরারি বেসের ওখানে আমার সদস্যের জন্য একটি মানবেতর জীবনযাপন। খাবার পানি নেই, খাবার নেই, হেলিকপ্টারে যে রেশন দেওয়া হয় সেটা দিয়ে তারা দিনের পর দিন চলতে হয়। তারপর আমরা করেছি যেখানে এখানে কোন ধরনের যাতায়াত প্রতিরোধের জন্য। তবে আপনারা কেউ যদি ওদিকে গিয়ে থাকেন, বাংলাদেশের সবচেয়ে দুর্গম এলাকা হলো, পার্বত্য এলাকার মধ্যেও সবচেয়ে দুর্গম হলো সেই এলাকা। তো সেখানে যেটা 100% সুড অফ করে দেওয়া যেটাকে বলে, এটা প্র্যাকটিক্যালি সবসময় সম্ভব হয়। তবে যতটুকু সম্ভব বিওপির বাইরেও যেটা আমরা টেম্পোরারি ক্যাম্প করেছি এই জন্য। এবং কিছুদিন আগে আমরা সেখানে এই যে পরিশ্রমের যে সাফল্য আসে, আমরা বেশ বড় একটি বিদ্রোহী গোষ্ঠীর আমরা বেশ কিছু অস্ত্র, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে স্যাটেলাইট যে টিভি, যেটা ডিশ কেবল, এবং আরো কিছু তথ্যবহুল ম্যাপ সহ অন্যান্য অনেক কিছু পেয়েছি। তবে ওখানে তারা হয়তো আমাদের আগমন মানে বুঝতে পেরে পালিয়ে গেছে, কাউকে আমরা গ্রেফতার করতে পারিনি। তবে অনেক আগ্নেয়াস্ত্র, এবং এটা কার, এটা কি কেএনএফ এর নাকি এটা কোনো মিজো তাও কোনো বিদ্রোহী, না আমাদের এদিকে কেউ ঝামেলা সৃষ্টি করার জন্য রেখেছিল, যেটাই হোক এটা কোনো একটি সশস্ত্র গোষ্ঠী, সেটা আমরা উদ্ধার করেছি। এটা প্রথম প্রশ্ন, চেষ্টা করছি। দ্বিতীয় প্রশ্ন হলো
এই আন্দরপোতা দহগ্রাম ছিটমহলে আমি ব্যক্তিগতভাবে পরিশ্রম করেছি। আমি যোগদান করেছি ফেব্রুয়ারি মাসে, তখন থেকেই আমি এটার পিছনে আমরা বিজেপি লেগে আছি, এই ফাইবার অপটিক দিয়ে যেন এই এলাকার মানুষ আপনার ইন্টারনেট কানেকশন পেতে পারে। তবে বিএসএফ তার কিছু কিছু শর্ত জুড়ে দেয় তার সাথে, যে এইটার জন্য তারা ওখানে স্পেসিফিক কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। বিএসএফ কি করতে পারবে, কোথায় থাকতে পারবে, বিজেপি কোথায় থাকতে পারবে, তার বাইরে গিয়ে ওরা শর্ত জুড়ে দেয়। তখন আমরা সেটা ডিনাই করে আবার তারা কি কারণে চাচ্ছে আরেকটা শর্ত বলে, আবার এটা আমরা রেগুলেশন দিয়ে সেটা ডিনাই করি। এভাবে এখন পর্যন্ত নেগোসিয়েশন চলছে। আগামী নভেম্বর মাসে মাঝামাঝি যে বিএসএফ এর সাথে আমাদের যে বার্ষিক একটি সেমিনার বা একটি ওয়ার্কশপ বা মিটিং হওয়ার কথা, সেখানেও আমাদের এটা ওয়ান অফ দি এজেন্ডা পয়েন্টস। আমরা এটার জন্য শক্তভাবে বলবো, চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি আমরা এই ফাইবার অপটিক কেবল লেআউট করার জন্য সক্ষম হব এবং তাদেরকে আমরা কনভিন্স করতে পারবো সেই আশা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।